প্রেগন্যান্সি পিরিয়ডে মায়েদের অনেক প্রশ্ন থাকে, বিশেষত যারা প্রথমবার মা হচ্ছেন। কি খাবো, কি করব, কি করব না, কিভাবে শোবো, ঘুরতে যাব কি না, এরকম হাজার প্রশ্ন। তাই আজ আলোচনার বিষয়বস্তু 10 মোস্ট কমন কোশ্চেন ডিউরিং প্রেগন্যান্সি। নমস্কার, আমি ডক্টর সুখময় বারিক, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট. Once again, welcome to Sampriti. As we all know, Sampriti is a platform where we talk each and everything about women's health. প্রেগন্যান্সি পিরিয়ডে এক্সারসাইজ সম্পূর্ণভাবে নিরাপদ। নিয়মিত এক্সারসাইজ করলে হার্টবার্ন, অ্যাসিডিটি, কনস্টিপেশন থেকে নিরাময় পাওয়া যায়, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে এবং ব্যালেন্সড ওয়েট গেন হয়, যা পরবর্তী সময়ে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়। তবে যে সমস্ত মায়েদের প্রেগন্যান্সির সময় ব্লিডিংয়ের হিস্ট্রি আছে, বা বাচ্চার ফুল নিচের দিকে আছে, বা হাই রিস্ক প্রেগন্যান্সি যেমন সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে, সেসব ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এক্সারসাইজ করা ভালো। তবে এই সব ক্ষেত্রেও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ডেলি 30 থেকে 40 মিনিট হাঁটা সম্পূর্ণভাবে নিরাপদ। প্রেগন্যান্সি পিরিয়ডে সিঁড়ি দিয়ে সাবধানে ওঠানামা সম্পূর্ণভাবে নিরাপদ। ইনফ্যাক্ট সিঁড়ি দিয়ে ওঠানামা এক রকমের এক্সারসাইজ যা প্রেগন্যান্সি পিরিয়ডে উপকারী। তবে গর্ভাবস্থার শেষের দিকে সিঁড়ি দিয়ে সাবধানে ওঠানামা না করলে পা পিছলে পড়ে যাওয়া বা হাঁপিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রেগন্যান্সি পিরিয়ডে সহবাস সম্পূর্ণভাবে নিরাপদ, তবে খেয়াল রাখতে হবে যেন মায়ের পেটের উপর চাপ না পড়ে। গর্ভাবস্থার শেষের দিকে সহবাস করলে মায়ের পোস্টাগ্ল্যান্ডিন নামক হরমোন সিক্রেশন হয়, যা পরবর্তী সময়ে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়িয়ে দেয়। তবে যেসব ক্ষেত্রে মায়ের প্রেগন্যান্সির সময় ব্লিডিংয়ের হিস্ট্রি আছে, বা বাচ্চার ফুল নিচের দিকে আছে, বা হাই রিস্ক প্রেগন্যান্সি আছে, সেসব ক্ষেত্রে সহবাসের আগে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া ভালো। প্রেগন্যান্সি পিরিয়ডে কোথাও ঘুরতে যাওয়া সম্পূর্ণভাবে নিরাপদ, তবে গর্ভাবস্থার শেষের দিকে লং জার্নি বা এয়ার ট্রাভেল না করাই ভালো। কোথাও ঘুরতে যাওয়ার আগে ডাক্তারবাবুকে দেখিয়ে অনুমতি নিয়ে তবেই যাবেন, এবং যেখানে ঘুরতে যাচ্ছেন সেখানে যেন মেডিকেল ফেসিলিটিস থাকে সেটা দেখে তবেই যাবেন। প্রেগন্যান্সি পিরিয়ডে ডায়েট মানে হলো ব্যালেন্স ডায়েট। তার মানে উপযুক্ত পরিমাণ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফ্রুটস, ভেজিটেবল। সাথে দিনে 3 থেকে 4 লিটার জল খেতে হবে। প্রেগন্যান্সি পিরিয়ডে সাধারণত এক্সট্রা 300 থেকে 500 ক্যালোরি মিলের রিকোয়ারমেন্ট হয়, তাও সেটা সেকেন্ড হাফ অফ প্রেগন্যান্সি মানে 5 মাসের পর থেকে। তাই প্রেগন্যান্সি পিরিয়ডে ডায়েট মানে হলো ব্যালেন্স ডায়েট, সেটা মোটেই ডবল মিল নয়, বা গ্লাস গ্লাস দুধ খাওয়া নয়, বা শুধুমাত্র হেলথ ড্রিঙ্কস খাওয়া নয়। প্রেগন্যান্সি পিরিয়ডে রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুম আর দিনে 1 থেকে 2 ঘন্টা রেস্টের প্রয়োজন, মেনলি থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি মানে 28 সপ্তাহের পর থেকে। 28 থেকে 32 সপ্তাহের আগে যে কোনোভাবে শুতে পারেন, তবে প্রোন পজিশন মানে উপুর হয়ে শোয়া ছাড়া। 32 সপ্তাহের পর থেকে বাঁ দিক বা ডান দিকে পাশ ফিরে শোন। দরকার হলে ব্যাক সাইড মানে পেছনের দিকে একটা বালিশ রেখে ঘুমান, তাতে পিঠের ব্যথা অনেকটা কমবে। যে সমস্ত মায়েদের প্রেগন্যান্সি পিরিয়ডে পা ফুলে গেছে, তারা পায়ের নিচে বালিশ নিয়ে শোলে পা ফোলা ভাবটা অনেকটা কমে যাবে। যারা প্রথমবার মা হচ্ছেন তারা 18 থেকে 22 সপ্তাহ, এবং যারা দ্বিতীয়বার মা হচ্ছেন তারা 16 থেকে 18 সপ্তাহে প্রথম বেবির মুভমেন্ট বুঝতে পারেন। একদম প্রথমের দিকে বেবির মুভমেন্ট সাধারণত বাটারফ্লাই, রোলিং, ক্রলিং, পালসেশন বা ফ্লিকারিং টাইপের হয়। পরে প্রেগন্যান্সি যত এগোতে থাকে মা তখন বেবির কিক ফিল করতে পারেন। প্রেগন্যান্সি থার্ড ট্রাইমেস্টার মানে 28 সপ্তাহ থেকে 32 সপ্তাহ অনওয়ার্ডস মাকে ডেইলি ফিটাল মুভমেন্ট কাউন্ট করতে হবে এবং সেটা নোট ডাউন করতে হবে। এই সময় ডেইলি ফিটাল মুভমেন্ট কাউন্ট খুব ইম্পর্ট্যান্ট। প্রেগন্যান্সির এই সময়ে যদি ফিটাল মুভমেন্ট কম হয় বা মুভমেন্ট প্যাটার্ন চেঞ্জ হয়, তাহলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে। প্রেগন্যান্সির সাথে অফিস ওয়ার্ক বা বাড়ির দৈনন্দিন কাজকর্মের কোনো সম্পর্ক নেই, তবে গর্ভাবস্থায় ভারী কাজ, ভারী ওজন তোলা, সামনের দিকে ঝোঁকা অ্যাভয়েড করতে হবে। যারা নিয়মিত অফিস যান তাদের যাতায়াতের সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে পেটে চোট বা আঘাত না লাগে।
দৈনন্দিন কাজকর্ম ডেলিভারির আগের দিন অবধি করে যেতে পারেন যদি কোনো অসুবিধে না থাকে। যারা অফিসে অনেকক্ষণ বসে থাকেন তাদের পাগুলো কোনো ফুট রেস্টের উপর রাখতে হবে, কারণ অনেকক্ষণ পা ঝুলিয়ে বসলে পা ফুলে যাবে। এবং সাথে চেয়ারে ব্যাক সাপোর্ট ইউজ করতে হবে, তাহলে পিঠের যন্ত্রণা অনেকটা কম হবে। প্রেগনেন্সি পিরিয়ডে একজন মায়ের সাধারণত 9 থেকে 15 কিলো ওয়েট গেন হয়ে থাকে, সেটাও ম্যাক্সিমাম থার্ড ট্রাইমেস্টার মানে 28 সপ্তাহের পর থেকে। গর্ভাবস্থার প্রথমের দিকে সাধারণত খুব একটা ওজন বাড়ে না, অনেক সময় ওজন কমেও যায়, কারণ এই সময় মায়ের ক্ষুধামন্দতা, অ্যাসিডিটি, বমি বমি ভাব থাকে। একজন মায়ের গর্ভাবস্থায় কতটা ওজন বাড়া উচিত তা নির্ভর করে তার প্রি প্রেগনেন্সি বিএমআইয়ের উপর। কাজেই গর্ভাবস্থায় উপযুক্ত ব্যালেন্স ডায়েট, রেগুলার এক্সারসাইজই হলো প্রপার ওয়েট গেনের চাবিকাঠি। প্রেগনেন্সি পিরিয়ডে স্ট্রেচ মার্ক অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন নাম্বার 1 মায়ের স্কিন কোয়ালিটি, নাম্বার 2 ওভার স্ট্রেচিং অফ অ্যাবডোমেন, যেখানে মায়ের টুইন প্রেগনেন্সি মানে দুটো বেবি আছে, পলিহাইডেমনিয়স মানে পেটের মধ্যে জল বেশি আছে, নাম্বার 3 র্যাপিড ওয়েট গেন মানে বিএমআই হিসেবে প্রেগনেন্সি পিরিয়ডে যে পরিমাণ ওয়েট গেন হওয়ার কথা ছিল তার থেকে মায়ের বেশি ওয়েট গেন হয়েছে, নাম্বার 4 ডিহাইড্রেশন, স্কিন যত ডিহাইড্রেটেড থাকবে স্ট্রেচ মার্ক হওয়ার সম্ভাবনা তত বাড়বে। তবে সত্যি কথা বলতে কি, স্ট্রেচ মার্ক আটকানোর কোনো সায়েন্টিফিক প্রুফ রেমেডি নেই, কিছু কিছু নিয়ম মেনে চললে স্ট্রেচ মার্ক হওয়ার সম্ভাবনা কমে। নাম্বার 1 রেগুলার এক্সারসাইজ, ডেলি এক্সারসাইজ করলে স্লো ওয়েট গেন হয়, স্ট্রেচ মার্ক হওয়ার সম্ভাবনা কমে। নাম্বার 2 হাইড্রেশন, দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খেলে স্কিনের হাইড্রেশন মেনটেন থাকে। নাম্বার 3 স্নান করার পর যে কোনো রকমের তেল, কোকোনাট অয়েল, অ্যালমন্ড অয়েল, ভিটামিন ই অয়েল ইউজ করলে স্কিন ড্রাই হবে না, সফট থাকবে। নাম্বার 4 ময়েশ্চারাইজার, রেগুলার ইন্টারভেলে যে কোনো রকম ময়েশ্চারাইজার, অ্যালোভেরা, ভিটামিন ই ইউজ করলে স্কিন সফট থাকবে, ড্রাই হবে না, ফলে স্ট্রেচ মার্ক হওয়ার সম্ভাবনা কমবে। তবে স্ট্রেচ মার্ক হলো মাতৃত্বের নিদর্শন, স্ট্রেচ মার্কের জন্য মন খারাপ করবেন না। প্রেগনেন্সি রিলেটেড রেগুলার আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।